আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমি হাজির হয়েছি। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এই মুহূর্তে আসলে যে নাটকীয় পরিবর্তনগুলো ঘটছে তা যেন এক শ্বাসরুদ্ধকর থ্রিলারের চেয়েও আমার মনে হয় কোনো অংশে কম নয়। দর্শক, একদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে ব্রিক্সের হাই প্রোফাইল বৈঠক, সেখানে মুখোমুখি হয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের হেভিওয়েট পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর এই প্রভাবশালী সদস্যের দিল্লি সফর কি ভারত চীনের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ভুলে সম্পর্ক জোড়া লাগানোর ইঙ্গিত? ঠিক এই আবহে আরেক দিকে তৈরি হয়েছে এক অন্যরকম সমীকরণ। ভারতকে এক প্রকার এড়িয়ে পাশ কাটিয়ে ঠিক একই সময়ে চীন সফরে গেছেন আমাদের অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ভারতের প্রতিবেশী রাষ্ট্র যখন বেইজিং এর রেড কার্পেটে পা রাখছে, তখন দিল্লির অন্দরে কি ধরনের হিসাব নিকাশ আসলে চলমান রয়েছে? চীন কি একদিকে ভারতের সাথে হাত মেলাচ্ছে, আবার অন্যদিকে ঢাকাকে পাশে টেনে ভারতের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে? এই বহুমুখী খেলার পরিণতি কি হতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সাহেব কি পারবেন এই উভয় সংকটে সবকিছু সামাল দিয়ে নিজেদের গদি ঠিক রাখতে, নাকি উভয় পরাশক্তির চাপ সামলাতে গিয়ে দেশের চালিকা শক্তি আরো ভঙ্গুর হবে? চলুন সুপ্রিয় দর্শক, ইতিহাসের পাতা উল্টে বর্তমানের দৃশ্যপট মিলিয়ে এই জটিল যে সমীকরণ, সেই জটিল সমীকরণের একটু জট খোলার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, ঘটনার শুরুটা একটু পিছিয়ে গিয়ে দেখা যাক ভারতের রাজধানী দিল্লি থেকে। ভারত কিন্তু বর্তমানে ব্রিক্স যে জোট রয়েছে সেই ব্রিক্স জোটের চেয়ারম্যান। সেই সুবাদে এই চলতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার দিল্লিতে আয়োজন হয়েছে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বিশেষ বৈঠক। এই অফিসিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতেই মূলত 2 দিনের সফরে ভারতের মাটিতে পা রেখেছেন চীনের শীর্ষ কূটনৈতিক এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিক্স জোটের ভবিষ্যৎ কৌশল নির্ধারণের জন্য এই বৈঠকটি যতটা গুরুত্বপূর্ণ, আমি মনে করি তার চেয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এর সাইডলাইন বা পর্দার আড়ালের দ্বিপাক্ষিক বৈঠকগুলো। কারণ ওয়াং ই দিল্লিতে পা রাখার পর থেকেই কূটনৈতিক পাড়ায় কিন্তু গুঞ্জন শুরু হয়েছে। সেই গুঞ্জনটি হচ্ছে, তবে কি এশিয়ান দুই পরাশক্তির মধ্যকার বরফ অবশেষে গলতে শুরু করেছে? দর্শক, ব্রিক্সের মূল সম্মেলন শুরুর ঠিক আগের দিন অর্থাৎ গত 22শে জুন দিল্লির সাউথ ব্লকে কিন্তু ঘটে গেল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কি ঘটনা? চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বহুল আলোচিত ব্যক্তি, বহুল পরিচিত ব্যক্তি অজিত দোভালের সাথে। এই বৈঠকের গুরুত্ব কতটা গভীর তা বোঝা যায় ঠিক তার পরের দিন অর্থাৎ 23শে জুন মঙ্গলবার। চীনের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি কিন্তু সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। দর্শক, কূটনৈতিক বিশ্লেষকরা এক্ষেত্রে বলছেন এই বৈঠকগুলো আসলে সাধারণ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে ছিল না। গত কয়েক বছরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চরম উত্তেজনা এবং বলা চলে এক কথায় অচল অবস্থা তৈরি হয়েছিল, তা কিন্তু ধীরে ধীরে বর্তমান সময়ে স্বাভাবিক করার লক্ষ্যে এই আলোচনাগুলো অত্যন্ত পজিটিভ বা বলা চলে ইতিবাচক মোড় নিয়েছে। বাণিজ্য, অর্থনীতি এবং সবচেয়ে সংবেদনশীল বিষয় অর্থাৎ সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব খোলামেলা কথা বলেছেন বলে কিন্তু জানা গেছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে সীমান্তে শান্তি না ফিরলে পূর্ণাঙ্গ অর্থনৈতিক সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। আর চীনও আসলে বুঝতে পারছে যে ভারতের মতো বিশাল বাজারকে দীর্ঘদিন হাতছাড়া করা তাদের অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতিকর।
ফলে দুই দেশের সম্পর্ক জোড়া লাগার একটি স্পষ্ট ইঙ্গিত কিন্তু এই সফর থেকে খুব ভালো করেই আন্দাজ করা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে। দর্শক, এখন আসা যাক মুদ্রার অপর পিঠে, যা বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শকদের জন্যই আমি মনে করি সব থেকে আকর্ষণীয় অংশ। একদিকে যখন দিল্লিতে ভারত চীন সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চীন সফরে গেছেন। অনেকেই কিন্তু এখানে প্রশ্ন তুলছেন, ভারতকে এড়িয়ে বা ভারতকে এক প্রকার টেনশনে রেখে চীনে এই সফর এখন কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বেজিং এ গিয়ে কি করতে পারেন, বা তার এজেন্ডাই বা আসলে এখানে কি? দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে একটু পেছনের দিকে তাকাতে হবে। ইতিহাস ঘাটলে আমরা কিন্তু দেখতে পাই, দুর্বল রাষ্ট্রগুলো যখন দুই প্রবল পরাশক্তির মাঝে পড়ে চ্যাপ্টা হতে শুরু হয়, তখন তাদের পরাশক্তির কাছে সাহায্য পেতে হয়। স্নায়ুযুদ্ধের সময় আমরা কিন্তু দেখেছি কিভাবে দেশগুলো আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মাঝে পড়ে নিজেদের এক বিশাল সর্বনাশ ডেকে এনেছে। ভিয়েতনাম, কোরিয়া কিংবা আফগানিস্তান, এই নামগুলো শুনলেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে পরাশক্তির খেলার নির্মম বলি হওয়ার দৃশ্য। ইতিহাস সাক্ষী, দুই হাতির লড়াইয়ে সবসময় কিন্তু উলো খাগড়ারই প্রাণ যায়। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং এর পাশাপাশি অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটেও চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার ও কাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে বেইজিং এর আর্থিক সহায়তা এবং বিনিয়োগের কোনো বিকল্প নেই। যদি এটি থমকে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তারেক রহমান সাহেব এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রজেক্টে চীনা বিনিয়োগ নিশ্চিত করা, নতুন করে বড় অঙ্কের ঋণ বা বাণিজ্য সুবিধা আদায় করা। এবং এর পাশাপাশি শোনা যাচ্ছে এই সফরে 17টি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে তিস্তা প্রজেক্ট চুক্তি বা MOU, মংলা চাইনিজ ইকোনমিক জোন এবং সামরিক সরঞ্জাম ক্রয়, এমন নানা বিষয় থাকতে পারে। এবং গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করেই আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এই বিষয়গুলো প্রচার করছে। কিন্তু সুপ্রিয় দর্শক, দিল্লির চিন্তার জায়গাটি অন্য জায়গায়। ভারত কিন্তু সবসময় চায় তার প্রতিবেশী রাষ্ট্রগুলো যেন বেইজিং এর ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদে কোনোভাবে না পড়ে, আর এমন কোনো চুক্তি না করে যা ভারতের শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন নেকের নিরাপত্তার জন্য কোনোভাবে হুমকি হয়ে দাঁড়ায়। তারেক রহমান সাহেবের এই চীন সফর দিল্লির কূটনৈতিক ও সামরিক নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজটা কিন্তু খানিকটা বাড়াবে। এটাই অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তাহলে সুপ্রিয় দর্শক, পুরো সমীকরণটা আসলে কি দাঁড়ালো? চীন কি এক ঢিলে দুই পাখি মারতে চাইছে? একদিকে তারা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার এক ধরনের প্রচ্ছন্ন বার্তা দিচ্ছে, যাতে ব্রিক্স এবং বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার একক যে আধিপত্য, সেই আধিপত্যের বিরুদ্ধে ভারতকে পাশে পাওয়া যায়। আবার অন্যদিকে আমরা কি দেখছি? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ঢাকাকে কিন্তু নিজেদের প্রভাব বলয়ে ধরে রাখার একটা চেষ্টা করছে। এই অবস্থায় বাংলাদেশের জন্য পরিস্থিতিটি একটি চরম অগ্নিপরীক্ষা বলা যেতে পারে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খুব ভালো করেই কিন্তু জানেন, ভারতের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে দিল্লিকে চটিয়ে বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন কিন্তু কোনোভাবে চলা সম্ভব নয়। আবার দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে চীনের ক্যাশ বা ডলারের ফান্ডও অত্যন্ত জরুরি। তাই ভারতকে এড়িয়ে চীন সফর করলেও ঢাকাকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে, যেন দিল্লির সাথে কৌশলগত সম্পর্কে কোনো ধরনের ফাটল আসলে না ধরে। সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু আমাদের শেখায় যে এমন পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা কতটা কঠিন এবং জটিল অথবা চ্যালেঞ্জিং বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের ছোট ছোট দেশগুলো জার্মানি এবং মিত্রশক্তির মাঝে পড়ে যে ধরনের উভয় সংকটে পড়েছিল, তা থেকে তারা নিজেদের কিন্তু কোনোভাবেই রক্ষা করতে পারেনি। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানও অনেকটাই বর্তমান সময়ে সেরকমই সংবেদনশীল। একদিকে বিশাল ভারত, যার সাথে
আমাদের রয়েছে হাজার হাজার মাইলের সীমান্ত। অন্যদিকে শক্তিশালী চীন, যার অর্থনৈতিক প্রলোভন এড়ানো বাস্তব দিক থেকে অত্যন্ত কঠিন। এই দুই শক্তির মাঝে পড়ে তারেক রহমান সাহেব কি পারবেন দেশের স্বার্থ রক্ষা করতে? নাকি পরাশক্তির এই যে রেষারেষি, এই রেষারেষিতে বাংলাদেশ হয়ে উঠবে আরেকটি রণক্ষেত্র? এই প্রশ্নগুলোর উত্তর আসলে সময় বলে দেবে। তবে ইতিহাস বলে কোনো দেশের নেতৃত্ব যদি দূরদর্শী ও প্রজ্ঞাবান না হয়, তবে এ ধরনের ভূ রাজনৈতিক খেলায় তাদের পরিণতি খুব একটা ভালো হয় না, বরঞ্চ পরিণতি ভয়াবহ হতে পারে। তারেক রহমান সাহেব যদি এই দুই শক্তির মাঝে ব্যালেন্স করতে কোনোভাবে ব্যর্থ হন, তবে দেশের অর্থনীতি ও রাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বেই পড়বে। তা কিন্তু আমরা খুব সহজেই আন্দাজ করতে পারছি। একদিকে ভারতের চাপ, অন্যদিকে চীনের ঋণ। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে দেশের যে একটি সামগ্রিক চালিকা শক্তি রয়েছে, সেই সামগ্রিক চালিকা শক্তি আরো ভঙ্গুর হয়ে যেতে পারে। ২৩ এবং ২৪ জুনের এই যে ব্রিক্স এনএসএস দের সম্মেলন হলো এবং তারেক রহমান সাহেবের বেইজিং সফর, এই দুটি ঘটনা আসলে প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার রাজনীতি আর কিন্তু কোনোভাবেই আগের জায়গায় নেই। একদিকে ভারত চীন সম্পর্ক কি আসলেই নতুন কোনো উচ্চতায় পৌঁছাবে, নাকি সীমান্ত বিরোধের কারণে এটি সামরিক যুদ্ধবিরতি মাত্র? অন্যদিকে চীনের বেইজিংয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি দিল্লির উদ্বেগ দূর করে ঢাকার জন্য বড় কোনো অর্থনৈতিক সাফল্য আনতে পারবেন? ভারত ও চীনের এই সম্পর্ক জোড়া লাগলে বাংলাদেশের উপর আসলে তার কি প্রভাব পড়বে? সেগুলো কি বড় কোনো প্রভাব হবে, নাকি কোনো ধরনের প্রভাবই পড়বে না? এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের হয়তোবা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তারেক রহমান সাহেবের চীনে গিয়ে কি আনলেন, আর এই কি আনবার কারণে ভারত চটে গেল কিনা, এই বিষয়গুলো দেখতে হলে আমাদেরকে আসলে এই সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সফরের ফলাফলের উপরই আসলে নির্ভর করবে এই ত্রিমুখী সম্পর্ক, চীন ভারত সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক এবং বাংলাদেশ ভারত সম্পর্ক। প্রকৃতপক্ষে এই সম্পর্কগুলো কোন দিকে মোড় নেয়? দর্শক, সবশেষে এটাই বলতে চাই, দক্ষিণ এশিয়ার এই নতুন ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ যেন শুধু একটি দাবার গুটি হয়ে না থাকে। আমাদের নেতৃত্বকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে রেখে কোনো পরাশক্তির কাছে মাথা নত না করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ ইতিহাস সাক্ষী, যারা নিজেদের আত্মমর্যাদা বিসর্জন দেয় তারা কখনোই কিন্তু সম্মান পায় না। তাই তারেক রহমান সাহেবের এই চীন সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষাও বটে। এই পরীক্ষায় বাংলাদেশ উত্তীর্ণ হতে পারবে কিনা তা আসলে সময় বলে দেবে। তবে আমরা আশা করি দেশ ও জাতির স্বার্থে এই যে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের সঠিক পথটি কিন্তু বেছে নেবে আমাদের বর্তমান নেতৃত্ব। এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।